দিলীপ ঘোষকে টোটাল বয়কট, বড় সিদ্ধান্ত নিল সংঘ ও বিজেপি। দিলীপ ঘোষ ইদানিংকালে যেটা শুরু করেছিল সেটা সহ্যের সমস্ত সীমা অতিক্রম করে গেছিল। দিলীপ ঘোষের কার্যাবলী দীর্ঘদিন ধরেই স্ক্যানারে ছিল এবং সেই জন্য ক্রমশ তার ডানা ছাঁটা হচ্ছিল। কিন্তু মুশকিলটা হচ্ছে, এই দিলীপ ঘোষ একসময় রাজ্য বিজেপির সভাপতি ছিল, বিজেপির টিকিটে এমএলএ হয়েছে, এমপি হয়েছে। সেই দিলীপ ঘোষকে সরাসরি শাস্তির আওতায় যদি নিয়ে আসা হয়, তাহলে ওই নিজেদের গায়েই নিজেদের থুতু পড়ার মতো অবস্থা হবে। সেই জন্য চুঁচো গেলার অবস্থা হয়েছিল বিজেপির এবং সংঘ পরিবারেরও। কিন্তু দিলীপ ঘোষ সেই জায়গাটাকে ভেবে ফেলেছিল বিজেপি এবং সংঘের দুর্বলতা, এবং নিজেকে সমস্ত কিছুর ঊর্ধ্বে ভাবতে শুরু করেছিল। এবং একটাই লক্ষ্য শুরু ছিল যে এই রাজ্যে যদি তার হাতে সমস্ত বিজেপির কিছু না আসে, এমন কাণ্ড করবে যাতে তৃণমূল সুবিধাটা পেয়ে যায় এবং বিজেপি এই রাজ্যে আবারও পরাজিতের তকমায় থাকে। আর তাই তাই এবার সংঘ পরিবার এবং বিজেপি মিলে এমন সিদ্ধান্ত দিলীপ ঘোষের বিরুদ্ধে নেওয়া হলো, যেটা অফিসিয়ালি কোনো ঘোষণা হবে না। অর্থাৎ সাপও মরবে, লাঠিও ভাঙবে, কিন্তু দিলীপ ঘোষ নাল অ্যান্ড ভয়েড হয়ে গেল বঙ্গ রাজনীতি থেকে। আপনারা জানেন যে ইদানিংকালে দিলীপ ঘোষকে নিয়ে বিতর্কের সীমা চরম জায়গায় গেছে। কিন্তু এই বিতর্কটা আজকের নয়, এই বিতর্কটা শুরু হয়েছে অনেক আগে থেকেই। আমরা দেখলাম যে প্রথম এই রাজ্যে বিজেপি একটা বলার মতো ফলাফল করলো 2016 নির্বাচনে, যেখানে বিজেপি 3জন বিধায়ক হলো, তার মধ্যে অন্যতম ছিল দিলীপ ঘোষ। এবং সেই মুহূর্ত থেকেই দিলীপ ঘোষ নিজেকে কেউ কেটা ভাবতে শুরু করে দেয়। কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, বিজেপির রাজ্য নেতৃত্ব, তারা বুঝতে পারে যে এটা শুধুমাত্র দিলীপ ঘোষের কোনো রকম কোনো ফ্যাক্টর নয়। দিলীপ ঘোষ রাজ্য সভাপতি আছে, ঘটনাক্রমে ঠিকই আছে, কিন্তু মুশকিলটা হচ্ছে এখানে অনেক কিছু আলাদা পলিটিক্যাল ইকুয়েশন ছিল। এই রাজ্যে কিছুতেই বাম কংগ্রেসকে ফেরত আসতে দেওয়া হবে না, সেই ইকুয়েশনেই কাজ হয়েছিল 2016 নির্বাচনে, যেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছিলেন, ঠিক আছে, কিন্তু বিজেপি 3টে আসন পেয়েছিল। এবং সেই জায়গা থেকে দিলীপ ঘোষকে দিয়ে যে হবে না, তখন থেকেই বিজেপি খুব ভালো করে জানতো। আর সেই জন্যই মুকুল রায়, যার বিরুদ্ধে অনেক দুর্নীতির অভিযোগ উঠেছে, অনেক কিছু আছে, কিন্তু তা সত্ত্বেও সেই মুকুল রায়কে দলে নিয়ে আসা হয়। এবং মুকুল রায় দলে আসার পর সে মুকুল রায়ও খুব ভালো করে বুঝতে পারে যে তাকে কিন্তু পারফর্মার হতে হবে। তিনি যদি পারফরমেন্স নিতে না পারেন, বিজেপি তাকে কিন্তু ডিজোন করে দেবে। আর তাহলে মুকুল রায় হয়ে যাবে না ঘরকা না ঘাটকা। এবং সেই জন্য মরিয়া হয়ে তার রাজনৈতিক কর্মসূচি শুরু করেন। রাজ্যে রাজনৈতিক প্রজ্ঞা রয়েছে, রাজনৈতিক বুদ্ধি রয়েছে, তার সবটা ইমপ্লিমেন্ট করেন। এবং 2019-এ বিজেপি যে এই রাজ্যে মারাত্মক ফলাফল করলো, সেখানে অনেকগুলো ফ্যাক্টরের মধ্যে অন্যতম হচ্ছে মুকুল রায়ের পরিশ্রম। এবং তার পাশাপাশি নরেন্দ্র মোদীর হাওয়া ছিল। তার পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস যে ভোট করাতে দেয়নি, সেই ক্ষোভটা ছিল। সংঘ পরিবার গ্রাম অঞ্চলে দুর্ধর্ষ কাজ করেছিল। সব মিলিয়ে দেখা গেল বিজেপির একটা দুর্দান্ত স্থান হয়েছে। কিন্তু ওই ঝড়ে বক মরে আর ফকিরের কেরামতি বাড়ে, সেই অবস্থাটা হয়ে গিয়েছিল দিলীপ ঘোষের। দিলীপ ঘোষ তখন থেকেই নিজেকে রাজ্যের মুখ্যমন্ত্রী ভাবতে শুরু করেছিলেন, এমন অভিযোগ দলীয় স্তরেই উঠেছে। কেউ প্রকাশ্যে বলেছেন, কেউ অন্তরালে বলেছেন, কিন্তু এই অভিযোগটা সেদিন থেকেই ছিল। আর এই খবর যখন সামনে আসতে শুরু করে, তখন কেন্দ্রীয় নেতৃত্বই বলুন, বিজেপির নেতৃত্বই বলুন, সকলেই বুঝতে পারে যে এই দিলীপ ঘোষকে যদি মুখ করা হয়, তাহলে বাঙালির একটা বড় অংশ, বিশেষ করে যারা শিক্ষিত মধ্যবিত্ত, তার মুখের জন্য বিজেপিকে আর ভোট দেবে না। কেন, দিলীপ ঘোষ মুখ খোলা মানেই তো সেটা দিয়ে কথা বের হচ্ছে, নাকি অন্য কিছু বের হচ্ছে, একটা সবসময় সেটা নিয়ে কন্ট্রোভার্সি হয়। আর দিলীপ ঘোষ ভাবেন সেটাই বোধহয় রাজনীতি। আর সেই জন্য দিলীপ ঘোষকে মুখ করা হয় না। সেই জায়গা থেকে দিলীপ ঘোষের রাগ নাকি বাড়তে চরম সীমায় যায় এবং মুকুল রায়কে কোণঠাসা করার প্রক্রিয়া শুরু হয়ে যায়। প্রাথমিকভাবে যে থিওরিটা ভাসিয়ে দেওয়া হয় যে এই মুকুল রায় তৃণমূলের সঙ্গে ছিল, এই মুকুল রায়ের বিরুদ্ধে করাপশন চার্জ আছে, এই মুকুল রায়ের সঙ্গে সংঘ পরিবারের কোনো সম্পর্ক নেই, সেই মুকুল রায় যদি কোনো রকমের ফ্রন্ট লাইনে চলে আসে, তাহলে বিজেপির ভাবমূর্তি ক্ষতি হবে। এবং এই এই লাইনটা দেখেই মুকুল রায়কে সাইড লাইন করার চেষ্টা করা হয়। এবং যখন কেন্দ্রীয় নেতৃত্ব বুঝতে পারে যে এই জায়গাটায় বড় ভুল হয়ে গেছে, ততক্ষণে কিন্তু অনেক দেরি হয়ে গেছে। বেশ একটা মরিয়া চেষ্টা করা হয়েছিল, শুভেন্দু অধিকারীকে দলে নিয়ে আসা হয়, কিন্তু ততক্ষণে নির্বাচনের জল অনেক দূর বয়ে চলে গেছে। এবং তার ফলে আলটিমেটলি ভরাডুবি হয় 2021-এর নির্বাচনে। এবং সেই 2021-এর নির্বাচনে ভরাডুবি হওয়ার একটা বড় কারণ দেখানো হয় যে যে মুহূর্তে মুকুল রায়কে সাইডলাইন করানোর পরেও শুভেন্দু অধিকারীর মতো প্রতিদ্বন্দ্বী উঠে এসছে দলের মধ্যে, এখানেও নাকি আকচা আকচি শুরু হয়ে যায়।
গোষ্ঠীদ্বন্দ্ব লাগিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। দলের মধ্যে থেকে এইসব বিস্ফোরক অভিযোগ এবার কিন্তু সামনে আসতে শুরু করে দিয়েছে। অনেকেই এতদিন দলীয় রাজনীতির জন্য, ভোট ব্যাংকের জন্য, বৃহত্তর স্বার্থের জন্য মুখে কুলু পেটেছিলেন, কিন্তু এখন দিলীপ ঘোষ যে কাজটা করছেন সেটাকে সেটাকে আর মেনে নিতে পারছেন না। অনেকেই এই নিয়ে মুখ খুলতে শুরু করে দিয়েছেন, এবং সেই দিনই কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করে ফেলে যে 2021 তো গেল, 2026-এ কিছু করতে গেলে এই দিলীপ ঘোষকে সাইড লাইন করতে হবে। এবং দিলীপ ঘোষ তার একটা নাকি প্রতিশোধ নেওয়ারও চেষ্টা করেন, যেটা 2024-এর নির্বাচন হয়। শুধুমাত্র মেদিনীপুর তার যেটা লোকসভা আসন ছিল সেটাই নয়, আশেপাশের আসনগুলোও ড্যামেজ করার নাকি চেষ্টা করে দিলীপ ঘোষ এবং তার গোষ্ঠী। এবং সেই জায়গা থেকে শেষ পর্যন্ত দিলীপ ঘোষকে টিকিটটা অবধি দেওয়া হবে না এমন কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নিয়ে নেয়। কিন্তু বাংলায় নির্বাচনী দায়িত্বে যারা ছিলেন তাদের কেউ কেউ একটা রিপোর্ট পাঠান, যাদের সঙ্গে একদম সংগঠনের খুব ভালো যোগ আছে, যারা স্থানীয় রাজনীতি চেনেন, একদম মাটির রাজনীতি চেনেন, তারা পরিষ্কারভাবে জানিয়ে দেন যে দিলীপ ঘোষকে যদি এইভাবে ঘরে বসিয়ে রাখা হয়, তাহলে যে ধরনের কার্যাবলী হবে, যে ধরনের কথাবার্তা বলবেন, সেই জায়গা থেকে দলের কিন্তু বড় ড্যামেজ হয়ে যাবে। তার থেকে এক কাজ করা হোক, এই অঞ্চলটা যাতে ড্যামেজ না হয়, এখানটা খুব পজিটিভ জোন রয়েছে, বিজেপি চেষ্টা করতে পারে দিলীপ ঘোষকে অন্য জায়গায় যদি ট্রান্সফার করানো হয়, তাহলেও ওই পারপাসটা সলভ হবে। এবং সেটাই শেষ পর্যন্ত কেন্দ্রীয় নেতৃত্ব শিলমোহর দেয়, আর মেদিনীপুরের আসনে না লড়িয়ে তাকে দুর্গাপুরে পাঠিয়ে দেওয়া হয়। দিলীপ ঘোষ প্রথমে বোঝে যে সেখানে গিয়ে বোধহয় কিছু করে ফেলবে। এখনো হাউ ইজ দ্য জোশ দিলীপ ঘোষ এটাই আছে, সবাই নাকি দিলীপপন্থী এই রাজ্যে। দিলীপ ঘোষই শেষ কথা, দিলীপ ঘোষই সঙ্গ, দিলীপ ঘোষই বিজেপি, দিলীপ ঘোষই নাকি নরেন্দ্র মোদীর উপরের নেতা। কিন্তু কিছুদিন যাওয়ার পরই হাওয়াটা বুঝতে পেরে যায় যে না, এখানে বেশি কিছু হওয়ার সম্ভাবনা নেই। এবং সেই জায়গা থেকে ফাইনালি দিলীপ ঘোষ হেরেও যায়। এবং তারপর যখন রাজ্য জুড়ে বিজেপির নেতা কর্মীরা মার খেয়ে যাচ্ছে, দিলীপ ঘোষ রাজ্য জুড়ে ঘুরে ঘুরে মাছ ধরে বেড়াচ্ছে এবং এমন এমন সব কথা বলছে যাতে বিজেপিরই ক্ষতি হয়। সেই জায়গা থেকে দিলীপ ঘোষের হাত থেকে কিন্তু এবার সমস্ত কিছুই যেতে শুরু করে। আর ফাইনালি যখন এই রাজ্যে দেখা গেল একের পর এক ঘটনা ঘটছে, প্রথমে 26,000 চাকরি, সেই 26,000 চাকরি যাওয়া নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল হয়েছে। সেই উত্তাল হওয়া পরিস্থিতিকে ড্যামেজ কন্ট্রোল করতে ওয়াকফ বিরোধিতার আন্দোলন হচ্ছে। সেই ওয়াকফ বিরোধিতার আন্দোলন করতে গিয়ে রাজ্যে হিন্দুরা আক্রান্ত হচ্ছে, যা নিয়ে এই রাজ্যের নেতারা, বিশেষ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কার্যত ঝড় তুলে দিয়েছেন। হিন্দু ভোট ঐক্যবদ্ধ হচ্ছে, সেই সমস্ত কিছু দিয়ে তৃণমূলের নাবিশ্বাস উঠে গেছে। আর সেখানে কোথাও একটা রিলিফ দিতে হঠাৎ করে দিলীপ ঘোষের বিয়ের সিদ্ধান্ত। দিলীপ ঘোষের বিয়ের সিদ্ধান্ত নিয়ে কারোর কিছু বলা নেই, ব্যক্তিগত ব্যাপার রয়েছে, কিন্তু সেই ব্যক্তিগত ব্যাপারের মধ্যেও রাজনীতি ঢুকিয়ে দিলেন দিলীপ ঘোষ। এর এই সময়কালে বিজেপির অনেক নেতাই বিয়ে করেছেন, কিন্তু কারোর কাছে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা পত্র, তার প্রতিনিধি দল, এরকম কোনো ঘটনা ঘটেনি। দিলীপ ঘোষের কাছে পৌঁছে গেল, এবং পৌঁছে যাওয়ার পর সেটা নিয়ে হাইলাইট হলো, দিলীপ ঘোষ গদগদ ভাব দেখালেন, সেটা নিয়েও কেউ কিছু বললেন না। বরং বিজেপি আবারও সেই একই নীতি নিল যে ব্যাপারটাকে হালকা করে দেখানো হোক, কেননা ওই থুতুপুর দিকে ছেটালে নিজেদের গায়ে পড়বে। কিন্তু আবারও দিলীপ ঘোষ নাকি পেয়ে বসলেন, এবং শেষ পর্যন্ত সমস্ত কিছু থেকে দৃষ্টি ঘোরানোর জন্য, সমস্ত কিছু টালমাটাল করে দেওয়ার জন্য তার এই দীঘা সফর, যে দীঘা সফরের পর কার্যত আবারও তাল করে দেওয়া হয়েছে রাজ্য রাজনীতি, যেখানে বলা হচ্ছে এই যে বিজেপি আর তৃণমূলের যে সেটিং রাজনীতি আছে তার সব থেকে বড় প্রমাণ দিলীপ ঘোষ। এই দিলীপ ঘোষ এত বড় বড় কথা বলতেন, আর সেই দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে আছেন গদগদ হয়ে। এবং আঙুলটা শুধুমাত্র যে বিজেপির দিকে উঠছে তা নয়, যেহেতু তার সঙ্ঘের ব্যাকগ্রাউন্ড রয়েছে, আঙুলটা সঙ্ঘের দিকেও উঠছে, যে এত বড় কাণ্ড হয়ে যাওয়ার পর বিজেপি চুপ, এত বড় কাণ্ড হয়ে যাওয়ার পর সঙ্ঘ চুপ, তাহলে এই দিলীপ ঘোষ লাইনটাই কি সঙ্ঘ এবং বিজেপির লাইন? এই দিলীপ ঘোষের মতো লোকগুলোই কি আসলে সঙ্ঘের মুখ, বিজেপির মুখ? সব জায়গা থেকে মুখটা পুড়ছিল। আর তাই এবার যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, টোটাল বয়কট, কিন্তু সেটা আনঅফিসিয়ালি। দিলীপ ঘোষকে আর কোথাও ডাকা হবে না বিজেপির কোনো প্রোগ্রামে। এবং 6 তারিখেই বিজেপির একটা বড় রাজ্য স্তরের প্রোগ্রাম আছে, সেখানেও দিলীপ ঘোষের কোনো ডাক থাকছে না। শুধুমাত্র তাই নয়, যে কথাটা এখানে বলা হচ্ছে না কিন্তু যেটা শোনা যাচ্ছে কানাঘুষো, যে দিলীপ ঘোষ যদি ব্যক্তিগত স্তরে কোনো প্রোগ্রাম করার চেষ্টা করে, সেখানেও কারা যাচ্ছেন, কিভাবে যাচ্ছেন এবং কিভাবে থাকছেন, সেটাও মনিটরিং এ থাকবেন। এবং ভবিষ্যতে যে অবস্থা দিলীপ ঘোষের বর্তমানে হয়েছে, যারা দিলীপ ঘোষের সাথ দেবেন, যারা বিজেপির স্বার্থটাকে বিঘ্নিত করছেন, তাদেরও কিন্তু সেই একই দশা হতে চলেছে। এতখানি কড়া স্টেপের কেন দরকার হয়ে পড়ল? তার কারণ হচ্ছে দিলীপ ঘোষ কিন্তু একবার এক এক রকম কথা বলছেন, এবং তিনিই যে সবকিছুর ঊর্ধ্বে, তিনিই যে সবটা করে দিয়েছে, নরেন্দ্র মোদী কোনো ফ্যাক্টর নয়।
সংঘ কোনো ফ্যাক্টর নয়, বিজেপি কোনো ফ্যাক্টর নয়, দিলীপ ঘোষ ছিল বলে এই রাজ্যে বাংলায় বিজেপির অস্তিত্ব আছে, এমন একটা হাওয়া তোলানোর চেষ্টা করছেন। এবং তারপর পুরো ব্যাপারটাতে এখন বিজেপি কিচ্ছু করতে পারবে না, তৃণমূলই সবটা পারবে, এই হাওয়াটা তুলে দেওয়ানোর চেষ্টা করছেন, এই অভিযোগ উঠে আসছে। আবারও বলছি, কেউ প্রকাশ্যে এটা নিয়ে মুখ খুলছেন, কেউ বৃহত্তর স্বার্থে হয়তো চুপ করে থাকছেন, কিন্তু অন্তরালে নিজেদের ঘনিষ্ঠ মহলে এই বার্তায় দিচ্ছেন। যখন বলা হয়েছে দিলীপ ঘোষ যে আপনি আপনি তো দল থেকে এরকম বয়কট হয়ে যাচ্ছেন, তখন বলছে ৩ বছর ধরে দলের কোনো কর্মসূচিতে থাকি, নিজের কর্মসূচি নিজেই তৈরি করি। বয়কট প্রসঙ্গে দিলীপ, আমি বিশাল বড় হনু নেতা, এটা তিনি বলতে চাইছেন, ভাবতেই পারেন, সেটা নিয়ে অসুবিধা কিছু নেই। তাহলে তিনি প্রকারান্তরে বলে দিচ্ছেন দলের সঙ্গে তার সেরকম কোনো সম্পর্ক নেই, যেগুলো করেন তিনি ব্যক্তিগত স্তরে করেন। তাহলে তাহলে যখন দীঘায় তিনি পৌঁছলেন এবং প্রশ্ন করা হলো যে আপনি কেন গেছেন, আপনি কি তৃণমূলের দালালি করতে গেছেন? ওটা তো সুপার ফ্লপ প্রোগ্রাম ছিল। কেন সুপার ফ্লপ প্রোগ্রাম ছিল? তার কারণ হচ্ছে বিজেপি ১ নম্বর প্রশ্ন তুলছে যে এটা কালচারাল একটা সেন্টার করা হয়েছে, সেখানে মন্দির কোথা থেকে আসে, ধাম শব্দটা কোথা থেকে আসে? আসলে সরকারি পয়সায় মন্দির বলুন, মসজিদ বলুন, কোন রকম উপাসনা স্থল তৈরি করা যায় না। মমতা ব্যানার্জি আসলে বুঝতে পারছেন শুধুমাত্র সংখ্যালঘু ভোট নিয়ে ২০২৬-এর নির্বাচন তিনি পেরোতে পারবেন না। সেই জন্য আমার আপনার ট্যাক্সের পয়সায় হিন্দুদের ভোটটাও কেনার জন্য এই মন্দিরটা করেছেন। এটা হচ্ছে বিজেপির নাম্বার 1 স্টান্স। কিন্তু সেই মন্দিরটা করলেও মমতা বন্দ্যোপাধ্যায় আসলে ভাবের ঘরে চুরি করছেন। কেননা যিনি মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেন ভরা বিধানসভায়, যিনি হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম অর্থাৎ নোংরা ধর্ম বলেন রেড রোডে গিয়ে, তিনি কখনো মন্দির করতে পারেন না। আসলে এটা ভোট ব্যাংকের রাজনীতি। সেই জন্য এই জায়গাটাকে পুরোপুরি রকমই বয়কট করার মতো জায়গায় বিজেপি আছে, এবং বিজেপির অন্য কোনো নেতা সেখানে পৌঁছননি। এবং এত কিছু যখন বিতর্ক হচ্ছে, সেই জায়গা থেকে দিলীপ ঘোষের বক্তব্য ছিল দলের এত বড় জয় সেটাই ছিনিয়ে আনতে গিয়েছিলাম, ছিনিয়ে এনেছি। দলের কথা বলছেন, তাহলে নিজে স্বীকার করছেন যখন বয়কট হয়ে যাচ্ছেন যে আমি দলের কোনো প্রোগ্রামে গত ৩ বছর ধরে নেই, তাহলে কি করে দলের হয়ে জয় ছিনিয়ে আনতে গেছিলেন? কোন হরিদাস পাল দিলীপ ঘোষ যে দলের হয়ে গেছেন? দল তাকে অফিসিয়ালি দায়িত্ব দিয়েছিল যে জয় ছিনিয়ে আনতে হবে? আসলে ওই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন তিনি। তিনি নিজেকে বিশাল বড় মনে করতে শুরু করেছেন। আবারও বলছি, সেই নিয়ে কোনো অসুবিধা নেই, কিন্তু এই রাজ্য ২৬-এর দিকে তাকিয়ে এখন লড়ছে। ২৬-এর যুদ্ধ, এই রাজ্যে হিন্দুদের বাঁচার শেষ লড়াই। হিন্দু হিন্দু ভাই ভাই, যদি ২৬-এর যুদ্ধে এই রাজ্যে পরিবর্তন না হয়, হিন্দুরা এই রাজ্যে ওই মালদা মুর্শিদাবাদের মতো অবস্থা প্রত্যেকটা হিন্দুর হবে কিনা সেই নিয়ে যেখানে প্রশ্ন উঠে যাচ্ছে, সেখানে দিলীপ ঘোষ যেটা করতে যাচ্ছেন সেটা হচ্ছে তৃণমূলের হয়ে ড্যামেজ কন্ট্রোল এবং বিজেপিকে ক্ষতির মুখে ফেলে দেওয়া। সেটাই বারবার প্রশ্ন হচ্ছে। বিজেপির বাকি নেতারা যেখানে এই স্টান্স নিচ্ছেন, দলের একটাই নেতা নরেন্দ্র মোদী, দিলীপ বিতর্কে বার্তা শুভেন্দুর, শুধুমাত্র শুভেন্দু অধিকারী নয়, সুকান্ত মজুমদারও একই কথা বলেছেন। বিজেপির প্রত্যেকটা নেতা নেত্রী সেই একই কথা বলেন। অথচ দিলীপ ঘোষ বারবার একটা কথাই বলে থাকেন, আমি 40% ভোট করিয়েছি, আমি 18টা সিট দিয়েছি, আমি এই করেছি, আমি ওই করেছি, সবটাই আমি। আসলে দিলীপ ঘোষের একটাই জায়গা ছিল যে তাকেই সবটা নাকি ছাড়তে হবে। আর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে সংঘ পরিবার সকলেই বুঝে গিয়েছিল দিলীপ ঘোষ সেই জায়গাটায় গেলে শুধুমাত্র ড্যামেজ করবেন। তার কামিনী কাঞ্চন যোগের অভিযোগ তথাগত রায় বহুদিন আগেই করে দিয়েছেন। আমি আবারও সেই ব্যক্তিগত কুৎসা স্তরে যাচ্ছি না, বা সেই নিয়ে কাঁটা ছেঁড়ার জায়গায় যাচ্ছি না, কিন্তু এখন দিলীপ ঘোষ যেটা করছেন সেটার একটাই মানে দাঁড়ায়, তৃণমূলের হাতটা শক্ত করা, বিজেপিকে দুর্বল করা, আর না হলে তার হাতে সমস্তটা ছেড়ে দেওয়া। এটাই হচ্ছে সার্বিক অ্যাসেসমেন্ট। এবং সেই জায়গা থেকেই দিলীপ ঘোষের এই যে বদমাইশির জায়গাটা, সেটা সমস্ত কিছুর সীমা নাকি অতিক্রম করে গিয়েছিল। সংঘ পরিবারও দেখছিল মুখ পুড়ছে, বিজেপিও দেখছে মুখ পুড়ছে। দিলীপ ঘোষ চাইছিলেন তাকে দল থেকে ত্যাগ করা হোক, দল থেকে তাড়িয়ে দেওয়া হোক, তাহলে রাজনৈতিক শহীদ হয়ে তৃণমূলে যাবেন, তৃণমূলের টিকিট পাবেন। এই ধান্দাকে এই পলিটিক্যাল গেম ছিল। অনেকে প্রশ্ন তুলছেন, বিজেপির অভ্যন্তর থেকেই তুলছেন, আর তাই নাল অ্যান্ড ভয়েড করে দেওয়া হলো। দল থেকে তাড়ানো হলো না, বহিষ্কার করা হলো না, কোনো ইম্পর্টেন্স দেওয়া হলো না, শুধু সামগ্রিক বয়কট করা হলো। এবং শুধু সামগ্রিক বয়কটটা দিলীপ ঘোষকে নয়, দিলীপপন্থী যারা রয়েছেন এবং আগামী দিনে দিলীপ ঘোষের সঙ্গে থেকে যদি দলের ক্ষতি করেন, দলের যদি ভালো করেন, কোনো রকম কোনো ব্যাপার নেই, এমন কিছু কাজ করেন যাতে দল ভালো যায়, ভোট ব্যাংক সুসংহত হয়, বাকিদের সঙ্গে ইউনাইটেড থাকেন, কোনো প্রবলেম নেই। কিন্তু দলের যদি ক্ষতি করার চেষ্টা করেন, দলের থেকে ব্যক্তিকে আগে রাখেন, ব্যক্তিকে রাখেন দেশের আগেও, তাহলে তাহলে তাদের কপালেও ঠিক দিলীপ ঘোষ ট্রিটমেন্টই জুটবে। অর্থাৎ
বাংলা নিয়ে 26-এ বিজেপি যে সিরিয়াস, সংঘ পরিবার যে সিরিয়াস, এবং সেই সিরিয়াসনেসের মধ্যে একটাই ড্যামেজ, একটাই গোচোনা, সেটার নাম দিলীপ ঘোষ। সেই কাঁটাটাকে সমূলে উৎপাটন করা হলো, এবং প্রয়োজনে ভবিষ্যতে আরও করা স্টেপ, সেটা দিলীপ ঘোষই হন আর অন্য কেউই হন, কেউই দলের ঊর্ধ্বে নন, কেউই দেশের ঊর্ধ্বে নন, প্রয়োজনে সেটা নেওয়া হবে। সেই বার্তাটাও কিন্তু সন্তর্পণে দিয়ে দেওয়া হলো। কি বলবেন সংঘ পরিবার এবং বিজেপির এই সিদ্ধান্ত নিয়ে? একদমই কি সঠিক রয়েছে? দিলীপ ঘোষ যেটা করছিলেন সত্যিই কি বিজেপির ভালোর জন্য করছিলেন, নাকি নিজের ভালোর জন্য করছিলেন এবং সেটা প্রকারান্তরে তৃণমূলকে ভালো পাইয়ে দেওয়ার জন্য করছিলেন? আসলে বিজেপির ক্ষতির জন্য করছিলেন। আর সেই জায়গাটায় যেভাবে ট্যাকেল করা হলো, সেটাকেই বলে ম্যাচিওর পলিটিক্স। কি বলবেন এই নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।